তো স্যার আমরা গোল্ড নিয়ে সবাই খুব ইন্টারেস্টেড। হ্যাঁ নিশ্চয়ই, গোল্ড নিয়ে কে ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, তো আমরা ইন্ডিয়াতে জানি যে অলমোস্ট কয়েক টন মাত্র প্রডিউস হয়, যেখানে চায়না 300 টনের উপর প্রডিউস করে। তো আমাদের কি স্যার গোল্ড কি নেই, নাকি আমরা এখন গোল্ড খুঁজে পাইনি? ইন্ডিয়াতে গোল্ড মাইনিং তো বহু পুরনো গোল্ড মাইনিং, কোলার গোল্ড ফিল্ড, 100 বছরের ওপরে পুরনো মাইন ওটা। কিন্তু বড় মাইন আরো যেটা কোলারের স্কেলের কোনো মাইন এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সম্ভাবনা নেই এটা আমি বলবো না। প্রত্যেকটা দেশের না একটা লিস্ট আছে ক্রিটিক্যাল মিনারেলের। এই লিস্টটা কিভাবে তারা তৈরি করেছে, দুটো খুব সিম্পল জিনিস। একটা হচ্ছে যে ওই মিনারেলটা তার দেশের নেই, দুই ওই মিনারেলটা স্ট্র্যাটেজিক কিন্তু দরকার আছে প্রচন্ড ভাবে। আমাদের দেশে অ্যালুমিনিয়াম প্রচুর আছে, আমাদের বক্সাইট আছে, সুতরাং অ্যালুমিনিয়াম কিন্তু আমাদের জন্য ক্রিটিক্যাল নয়। কিন্তু আমেরিকার জন্য অ্যালুমিনিয়াম ইজ ক্রিটিক্যাল। 1 টন মোবাইল মানে ফেলে দেওয়া, এন্ড অফ লাইফ হয়ে গেছে। 1 টন মোবাইল থেকে 3 কেজির ওপরে আড়ি আহরণ করা যায়, 50 কেজির ওপরে কপার বের করা যায়, 150 গ্রাম সোনা বের করা যায়। তো এটা একটা আসপেক্ট যেটা কিন্তু লোককে দেখতে হবে। এটাকে আমরা বলি এখন আরবান মাইনিং। আরবান মাইনিং কিন্তু একটা ভীষণ বড় আসপেক্ট এই ক্রিটিক্যাল মিনারেলের জন্য। কিন্তু জলের তলায় মাইনিং করলে কি হবে, এটা পুরোটাই স্পেকুলেটিভ। এখনো পর্যন্ত আজ পর্যন্ত কেউ করেনি, এখনো পর্যন্ত কিন্তু কোনো ডিপসি মাইনিং হয় না। কিন্তু করতে গেলে যে টেকনোলজিটা দরকার, আর যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি করা দরকার, এবং জিনিসটাকে উপরে তুলে নিয়ে এসে তারপরে সেটা প্রসেস করা দরকার, এইসব জায়গাগুলোতে এখনো কোয়েশ্চেন মার্ক আছে। অ্যাকচুয়ালি ফিল্ড করতে আমরা এমন এমন জায়গায় যাই যেখানে কোনো টুরিস্ট তো যাই না, এবং সাধারণ মানুষও কোনো কারণে ওখানে গিয়ে পৌঁছবে বলে মনে হয় না। তো এরকম এক বৃষ্টির রাতে আমরা ওই দাওয়াতেই শুয়ে রয়েছি, হঠাৎ আমার মনে হলো যে আমার পাশে কিছু একটা ঠান্ডা, অত্যন্ত ঠান্ডা শীতল একটা কিছু আমার লাগছে। স্যার প্রথমে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, আপনার মতো মানুষই আমাদের শোতে আসার জন্য। স্যার আমার প্রথম প্রশ্ন হলো যে আপনি গ্র্যাজুয়েশনে জিওলজি সাবজেক্টটা চুজ করলেন কিভাবে? কারণ নর্মালি আমাদের এইচএস লেভেলে তো জিওলজি বলে কোনো সাবজেক্ট পড়ানো হয় না। হ্যাঁ, তো আপনি এই সাবজেক্টটা চুজ করলেন কিভাবে? এটা নিতান্তই কাকতালীয়। আমি যখন হায়ার সেকেন্ডারির জন্য একটা লাস্ট বিট কোচিং নিচ্ছিলাম, তখন যিনি আমাদের অঙ্ক করাতেন উনি যাদবপুর পলিটেকনিকের টিচার ছিলেন। তো ওনার ছেলে তখন প্রেসিডেন্সি কলেজে জিওলজি পড়তো। আচ্ছা, ওনার কাছে প্রথম জিওলজি সম্বন্ধে শুনি। তার মানে এই নয় যে তাতে আমি ঠিক করলাম আমি জিওলজি পড়বো। তারপরে ঘটনাচক্রে মাথায় ছিল ওটা, আমারও ইচ্ছে ছিল কেমিস্ট্রি পড়ার। তো আমি কেমিস্ট্রি আর জিওলজির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করে আলটিমেটলি আশুতোষ কলেজে জিওলজি পড়তে যাওয়া, এবং জিওলজিটা সেই মুহূর্তে স্টপগ্যাপ হিসেবেই নিয়েছিলাম। বাট প্রথম বছর ফিল্ড হওয়ার ফলে পুরো মাথাটা ঘুরে গেল আর কি। ফিল্ড হওয়ার পরে বলতেছে প্রথম বছর আমরা পাণ্ডবেশ্বর কলিয়ারি, আমাদের এই বর্ধমান ডিস্ট্রিক্টে, সেখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল স্টুডেন্টদের। সেখানে ওই ওপেন কাস্ট মাইন বা আন্ডারগ্রাউন্ড মাইনে আমরা ঢুকলাম। সে এক অদ্ভুত রোমাঞ্চ, যেটা আগে কখনো আমরা অবশ্যই এক্সপিরিয়েন্স করিনি। তো সেটা আমার মাথা ঘুরিয়ে দিল, এবং যেটা ঠিক করেছিলাম যে দ্বিতীয়বার আবার জয়েন্টের জন্য চেষ্টা করব, সেসব না করে জিওলজিটাকেই ধরে নিলাম আর কি। আচ্ছা, তো স্যার পোস্ট গ্রাজুয়েশন করার পর আপনি জিএসআই জয়েন করেন নিশ্চয়ই? হ্যাঁ, তো স্যার জিএসআই একজন এন্ট্রি লেভেল যারা জিওলজিস্ট হিসেবে জয়েন করে তাদের কি ধরনের কাজ করতে হয় প্রথমে? জিএসআইতে যারা এন্ট্রি লেভেলে ঢোকে তাদের প্রত্যেককেই ফিল্ড ওয়ার্ক করতে হয়, বিভিন্ন ধরনের। সেই মুহূর্তে আমরা যখন জিএসআইতে ঢুকেছিলাম তখন জিএসআই মূলত ম্যাপিং এর উপরে প্রাধান্য দিত, জিওলজিক্যাল ম্যাপিং। তো আমরাও যখন ঢুকেছি আমরাও ঠিক তাই করেছি। এখনও দ্যাট ইজ এক্সপেক্টেড, মানে সবাই প্রথমে ম্যাপিং করবে এবং কিছুদিন এক্সপিরিয়েন্স করবার পরে মিনারেল এক্সপ্লোরেশন করবে। আর আমরা শুধু জিওলজিক্যাল ম্যাপিং করি না, নানা ধরনের আরও অন্য ধরনের কাজও জিএসআই করে। কিন্তু প্রত্যেককেই ফিল্ডে যেতে হবে, আমরা বলি ফিল্ড ওয়ার্ক, মানে ল্যাব বেসড কাজ পরে,
দ্যাট ইজ পার্ট অফ দ্য জব, কিন্তু আগে মাঠে ঘাটে ঘুরে ডেটা কালেক্ট করা, অবজারভেশন করা, সেখান থেকে শুরু। সুতরাং সবাইকেই সেটা করতে হয়। তো স্যার আপনি আপনার এই দীর্ঘ জিএসআই এর জীবনে আপনার যদি একটা ফিল্ড ওয়ার্ক, কোনো মেমোরেবল ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স অসংখ্য, তার কোনো সীমা নেই। আর অ্যাকচুয়ালি ফিল্ড করতে আমরা এমন এমন জায়গায় যাই যেখানে কোনো ট্যুরিস্ট তো যাই না, এবং সাধারণ মানুষও কোনো কারণে ওখানে গিয়ে পৌঁছবে বলে মনে হয় না। আমার প্রথম ফিল্ড ওয়ার্ক অ্যাজ জিএসআই জিওলজিস্ট সেটা ছিল নর্থ কানাডা ডিস্ট্রিক্ট, কর্ণাটকার। তার আগে আমরা ছাত্র হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেগুলোরও নানান অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা আছে। কিন্তু এই প্রথম জিএসআই এর হয়ে ফিল্ড ওয়ার্ক করতে যে আমি একটা আঙ্কোলা বলে একটা জায়গা আছে, তার কাছাকাছি একটা ছোট্ট গ্রামে আমরা ফিল্ড ওয়ার্ক করছিলাম, এবং আমরা সেই সময় থাকার জায়গা পাচ্ছিলাম না। এখন জিএসআই এর লোকজন বাড়ি ভাড়া নিয়ে থাকে, কিন্তু তখন আমরা থাকার জায়গা পাচ্ছিলাম না বলে অ্যাকচুয়ালি একটা কুঁড়ে ঘরে ছিলাম, এবং সেই কুঁড়ে ঘরের ভেতরে থাকার মতন ব্যবস্থা ছিল না, কারণ আমাদের সাথে অনেক মালপত্র থাকে, স্যাম্পলস থাকে, সেগুলোকে ঘরের ভেতরে রেখে বাইরের দাওয়ার উপর আমরা রাত কাটাতাম, এবং দিনের বেলাও কাজকর্ম যতটুকু করার ওখানে বসেই করতাম। তো এবং আমরা ফিল্ড করি নর্মালি ডিসেম্বর থেকে জুন মাস অবধি, এবং ওটা যেহেতু ওয়েস্টার্ন ঘাটের কাছাকাছি, তো ওখানে জুন মাস থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। তো এরকম এক বৃষ্টির রাতে আমরা ওই দাওয়াতেই শুয়ে রয়েছি, অত্যন্ত ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমরা মোটামুটি চাদর ফাদর গায়ে দিয়ে খুব সুন্দর ঘুমোচ্ছি। তো হঠাৎ ওই অন্ধকার চারদিকে, হঠাৎ আমার মনে হলো যে আমার পাশে কিছু একটা ঠান্ডা, অত্যন্ত ঠান্ডা শীতল একটা কিছু আমার লাগছে। আমার সহকর্মী যিনি, তার শরীর ওরকম হওয়ার কথা নয়। তো ঘুমের চোখে বুঝতে না পেরে হাত দিয়ে সরাবার চেষ্টা করলাম, তাতে আরো বেশি ঠান্ডা লাগলো। তারপর উঠলাম, উঠে বসে দেখি পাশে একটি বলদ শুয়ে রয়েছে, গরু। তো ওটা ও বৃষ্টি থেকে বাঁচতে ওই দাওয়াতে আশ্রয় নিয়েছিল। এটা জাস্ট মানে নিরীহ প্রাণী, কিন্তু জঙ্গলে আমাদেরকে অনেক সময় সাপ, অন্যান্য বুনো শুয়োর এসবের সম্মুখীন হতে হয়েছে। সবই রোমাঞ্চকর ব্যাপার, এবং সবই ফিল্ড করতে গিয়ে এগুলোকে আর কিছু মনে হয় না। মানে ইনফ্যাক্ট আমরা খুব এনজয় করি এই সব স্মৃতিগুলো, এই মুহূর্তগুলো। স্যার জিএসআই স্যার নর্মাল মিনারেল এক্সপ্লোরেশন ছাড়া আর কি জিএসআই এর কাজ নর্মালি? অনেক অনেক কাজ। জিএসআই তো শুরু হয়েছিল প্রায়, আপনারা জানেন, 176 হয়ে গেল। তো শুরু হয়েছিল কয়লা খোঁজার জন্যে, কারণ সেই সময় তো ব্রিটিশরা শুরু করেছিল। তখন আমাদের দেশে ওরা রেল লাইন পাতা শুরু করেছে, তারপরে স্টিম ইঞ্জিন লাগবে রেল চালানোর জন্যে, এবং প্লাস জাহাজ, মানে বোথ ওয়াটারওয়েজ অ্যান্ড রেলওয়েজ, এই দুটো জায়গাতেই স্টিম ইঞ্জিনের দরকার, এবং সেই স্টিম ইঞ্জিনের জন্য কয়লা দরকার। তো কয়লা খুঁজে বার করতে হবে, এবং ভারতবর্ষে কয়লার প্রচুর ভান্ডার আছে, এবং আমরা এখনো যথেষ্ট কয়লা উৎপাদন করছি। তো সেই কয়লা খোঁজা থেকে জিএসআই শুরু, এবং কয়লা খুঁজতে খুঁজতেই বাকি সমস্ত জিনিসপত্র খুঁজে পাওয়া, এবং যেটা তখনকার দিনে জিওলজিস্টরা ঠিক করেন, কর্ণধাররা ঠিক করেন যে সারা ভারতটা ম্যাপ করা দরকার, জিওলজিক্যালি ম্যাপ করা দরকার, কারণ ম্যাপ না করলে কোথায় কি আছে এটা বোঝা যাবে না। সেই জন্য জিওলজিক্যাল ম্যাপিং, কোল এক্সপ্লোরেশন, এগুলো দিয়ে শুরু। এই মুহূর্তে জিএসআই অনেক কিছু করে। একটা প্রচণ্ড মানে ইম্পর্টেন্ট কাজ যেটা করে সেটা হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড ম্যানেজমেন্ট, যেটা আমরা ল্যান্ডস্লাইডের নোডাল এজেন্সি জিএসআই। ল্যান্ডস্লাইড সংক্রান্ত যে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সেটাও জিএসআই এখানে সেন্টার, সল্টলেকে জিএসআই বিল্ডিংয়ে একটা সেন্টার আছে, ওটা ন্যাশনাল, এবং একদম ক্লোজলি এনডিএমএ, যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তার সাথে জিএসআই ব্যাপারটা নিয়ে কাজ করে। এই যখন বর্ষাকাল, সেই বর্ষাকালে রেগুলার বিভিন্ন জেলায় জেলায় বুলেটিন পাঠানো হয় যে কোথায় ল্যান্ডস্লাইড হতে পারে, সম্ভাবনা আছে, এগুলো করে। এটা একটা জায়গা। এছাড়াও নানা রকম আর্থকুয়েক নিয়ে কাজকর্ম করে।
আমরা জিএসআই এর তরফ থেকে প্রচুর এক্সপিডিশন আন্টার্কটিক এবং আর্কটিকে করেছি। সেখানকার জিওলজি, সেখানকার গ্লেশিয়ার মুভমেন্টস, ডিপোজিশনাল এনভায়রনমেন্ট, এগুলো সমস্ত নিয়ে কাজ করা হয়। জিএসআই এর একটা অত্যন্ত ভালো মানে ট্রেনিং ইনস্টিটিউট আছে, যেটা হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদে, এবং সেখানে ইদানিংকালে বিদেশি জিওলজিস্টরা তারা এসেও ট্রেনিং নিচ্ছে। এই বছরই অ্যাকচুয়ালি প্রায় 60 জন সেই ট্রেনিং নিয়েছে। মিনারেল এক্সপ্লোরেশন এই মুহূর্তে জিএসআই এর হচ্ছে মেইন কাজ, কারণ সবাই জানে আমরা এখন এই মুহূর্তে ক্রিটিক্যাল মিনারেল খুঁজে বেড়াচ্ছি ভীষণভাবে। ওটা জিওপলিটিক্যাল একটা ব্যাপার হয়ে গেছে, সেই জন্য এই মুহূর্তে মূল ফোকাসটা তার উপরে। কিন্তু এবং আরেকটা বিশেষ কাজ জিএসআই করে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জিওলজি বা জিওটেকনিক্যাল স্টাডিজ। এই যে বড় বড় ড্যাম, টানেল, রাস্তা যেগুলো তৈরি হয়, বিগ ইনফ্রাস্ট্রাকচার বলি আমরা, তাতে কিন্তু জিএসআই একটা কনসালটেন্সি প্রোভাইড করে। আপনি সেই ভাকরানাঙ্গাল ড্যামের কথা বলুন, তেহেরি ড্যামের কথা বলুন, বা বড় টানেলস, এই সমস্তগুলোর ক্ষেত্রে জিএসআই একটা বিরাট এক্সপার্টাইজ আছে, যেটা জিএসআই করে। অনেক কিছু এছাড়া রিসার্চ, নানা রকম কাজকর্ম, ফান্ডামেন্টাল রিসার্চ সব করে। স্যাটেলাইট টেকনোলজি বা ডিজিটাল ম্যাপিং, মেনলি স্যাটেলাইট যেগুলো, এগুলো মিনারেল এক্সপ্লোরেশনকে কিভাবে হেল্প করে? এখন তো ভীষণভাবে হেল্প করছে। কারণ হচ্ছে দেখুন, একটা সময় ছিল জিওলজিস্টরা যখন প্রথম ম্যাপ করছে, তো জঙ্গলে হাঁটতে হাঁটতে বা পাহাড়ে হাঁটতে হাঁটতে, চড়তে চড়তে হঠাৎ করে কিছু একটা দেখতে পেলো, মানে সারফেসেই দেখতে পেলো, হ্যাঁ, তার জন্য কিছু করতে হলো না, প্রথম ফার্স্ট ডিসকভারি। তো এখন সেটা সম্ভব নয়। এই ধরনের সারফেস ডিসকভারিজ আর অল এক্সস্টেড, মানে ওগুলো আর কিচ্ছু বাকি নেই। ফলে আমরা কি করছি, আমরা এখন মানে খড়ের গাদায় সূচ খোঁজার মতন করে খুঁজছি, এবং সেটা করতে গেলে কি টেকনোলজির দরকার নানা রকম। তো তার মধ্যে একটা অবশ্যই এই স্যাটেলাইট টেকনোলজি। তো একটা বিশেষ টেকনোলজি আমরা ইউজ করি, যেটাকে বলি হাইপার স্পেকট্রাল বা মাল্টি স্পেকট্রাল ইমেজারি, যার থেকে এই সারফেসে যে প্রক্সিগুলো, মানে ধরুন একটা পরিষ্কার আপনি দেখতে পেলেন কিছু চকচক করছে, সেটা একটা হতে পারে, অথবা অন্য কোনো একটা এভিডেন্স, যেটার থেকে সেটাকে আমরা প্রক্সি হিসেবে ইউজ করতে পারি, যে এটা থাকা মানে হচ্ছে কোনো মেটাল নিচে থাকতে পারে। তো এই প্রক্সিগুলো খুঁজে বার করা যায় এই স্যাটেলাইট ইমেজারি ইউজ করলে, স্পেসিফিক্যালি হাইপার স্পেকট্রাল ইমেজারি ইউজ করলে এগুলোকে খুঁজে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ম্যাপিং এর জন্য, ধরুন ইনঅ্যাক্সেসিবল টেরেন, যেখানে আমি যেতে পারছি না পায়ে হেঁটে, অরুণাচল প্রদেশের মতন ঘন জঙ্গল, ঘন বা প্রচন্ড আনডিউলেটেড টেরেন, সেখানে আমরা স্যাটেলাইট টেকনোলজি ইউজ করি ম্যাপিং করার জন্য। যেখানে জঙ্গল, সেখানে তো মানে সারফেসটা তো অলমোস্ট ক্যানোপি, তাই তো, ক্যানোপির জন্য। হ্যাঁ, তা সত্ত্বেও কিছু কিছু টেকনোলজি আছে যেটা দিয়ে আমরা মানে ওই ক্যানোপিটাকে দূর করে দিয়ে ডিজিটাল টেরেন মডেল তৈরি করে, তারপরে স্পেসিফিক কিছু ফিল্ড চেক করে, তারপরে ইন্টারপোলেট করে ম্যাপগুলো তৈরি করছি। সুতরাং ওটা কাজে লাগছে। এবং নর্মাল প্রসেসেও বিফোর গোয়িং টু দ্য ফিল্ড, ধরুন ফিল্ডে যাওয়ার আগে আপনি ওই অঞ্চলের স্যাটেলাইট ইমেজারিটা নিলেন, নিয়ে একটা অ্যানালিসিস করে নিলেন যে কোথায় পাহাড় আছে, কোথায় কি টোপোগ্রাফি আছে। এবং একটা মজার জিনিস হচ্ছে যে পাহাড়ের অবস্থানগুলো বা নদী নালার অবস্থানগুলো, এগুলো কিন্তু স্ট্রাকচারালি কন্ট্রোলড। হ্যাঁ, মানে পৃথিবীতে যে মুভমেন্ট হয়, হ্যাঁ, সারাক্ষণ যে টেকটনিক মুভমেন্ট হয়ে চলেছে, সেগুলো দ্বারা এগুলো কন্ট্রোলড। ফলে আমি যদি পাহাড়টা কিভাবে রয়েছে, কিরকম লম্বা রয়েছে কিনা, কোনো সারা জমিটা পুরোটা ফ্ল্যাট কিন্তু একটা পাহাড় দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে, তাহলে ওটা কোনো এমন একটা পাথর দিয়ে তৈরি যেটা হয়তো হাইলি রেজিস্ট্যান্ট টু ওয়েদারিং, যার জন্য ওটা ক্ষয়নি, বাকিটা ফ্ল্যাট হয়ে গেছে, ও দাঁড়িয়ে রয়েছে। তাহলে ওর থেকে আমরা বুঝতে পারি ফিল্ডে না গিয়ে যেটা কি হতে পারে। পাহাড়ের শেপ দেখে বোঝা যায় যে এটা কি পাথর হতে পারে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু ঘরে বসে, ল্যাবে বসে ওই স্যাটেলাইট ইমেজারি থেকে অনেকটাই ইনফরমেশন গ্যাদার করা যায়। তারপরে আমরা ফিল্ডে গিয়ে সেগুলোকে চেক করি যে আমি যে ইনফরমেশনটা ইনফার করলাম সেটা কি ঠিক নয়। এর ফলে সুবিধাটা কি হচ্ছে, আমার প্রত্যেকটা ইঞ্চি দেখতে হয় না, এবং প্রত্যেকটা ইঞ্চি দেখা কখনো সম্ভবও নয়।
তো লিমিটেড ফিল্ড চেকস, তার মানে কি টাইম কমে যায়, এবং আমরা যে জায়গাগুলোকে একটা জায়গায় একটা সিমিলার স্ট্রাকচার পেলাম, সেটাকে চেক করলাম, মানে হচ্ছে বাকি জায়গাগুলোকে তো ওটা ওই জিনিসই আছে। তো এইভাবে ইউজ করা হয়। আর প্লাস এখন যেটা ভীষণভাবে ইউজ হচ্ছে, যে এই স্যাটেলাইট ইমেজারি অ্যাজ আ ইনপুট টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলিং, সেখানে ভীষণভাবে ইউজ হচ্ছে এখন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অ্যাকচুয়ালি এই মডেলগুলো বা ডেটাগুলোকে নিয়ে একটা প্যাটার্ন বার করার চেষ্টা করে, বা হ্যাঁ, মানে এই মুহূর্তে জিও সায়েন্স অ্যাপ্লিকেশনের দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ আমি বলবো এখনো নেসেন্ট স্টেজে, এখনো গড়ে উঠছে। আমাদের দেশে বেশ কিছু স্টার্টআপ আছে যারা এগুলো নিয়ে কাজ করছে, জিএসআইও কাজ করছে, ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং করছে, কিন্তু স্টিল ইট ইজ এ গ্রোয়িং ফিল্ড। কিন্তু ভীষণ ভীষণ মানে এর স্কোপটা অত্যন্ত বেশি। তার কারণই একটা, যে আমরা এখন সহজে কোনো কিছু খুঁজে পাবো না, আমাদেরকে উই হ্যাভ টু ব্রাদার, মানে একটা চার্ন করার ব্যাপার আছে সমস্ত কিছু। সেই চার্নিং, আর ডেটা তো বেড়ে যাচ্ছে চারদিকে, প্রচুর ডেটা কালেকশন হচ্ছে, বিভিন্ন ধরনের ডেটা কালেকশন হচ্ছে, ডেটা অ্যানালিসিস করতে। ডেটা অ্যানালিসিস করতে গেলে এখন মেশিনের সাহায্য ছাড়া উপায় নেই। একটা সময় শুধু একটা কাগজের ম্যাপ থাকতো, ওখান থেকে শুরু, কিন্তু একটা জিওলজিস্ট প্রথমবার একটা জায়গায় গেল, কিচ্ছু নেই তার কাছে। হ্যাঁ, মানে স্যার যখন স্যাটেলাইট টেকনোলজি গুলো আসেনি তখন তো মানুষ এইভাবেই করতো, একদম বিভিন্ন জায়গায় জাস্ট গিয়ে একদম। 1877 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে প্রথম জিওলজিক্যাল ম্যাপ তৈরি করা হয় ইন্ডিয়ার, ঠিক আছে? সেই ম্যাপের মধ্যে ওই পেন্সিলের রং দিয়ে রং করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, মানে ক্রোকুইল পেন দিয়ে বর্ডার, আর তার মধ্যে পেন্সিলের রং দিয়ে রং করা। সেখান থেকে আজকে আমরা চলে এসেছি যেখানে আমরা জিওগ্রাফিক, ইনফরমেশন সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসবের কথা বলছি। কিন্তু আরেকটা যেটা হয়েছে, একটা ম্যাসিভ ডেটা রেভলিউশন ঘটেছে। যেমন করে নতুন নতুন টেকনোলজি আসছে, আমরা শুধু এই ওপরে যে পাথরটা দেখছি ওখানেই থেমে থাকছি না, পাথরটার মধ্যে কি জিওকেমিস্ট্রি আছে সেটা দেখছি, পাথরের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলোকে দেখছি। আর ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর আরেকটা মজা হচ্ছে যে আমি তো অনেক নিচে অবধি, মানে জমিতে দাঁড়িয়ে নিচে অবধি কি আছে সেটা ধারণা করতে পারি। ম্যাগনেটিক সার্ভে, গ্র্যাভিটি সার্ভে, ইলেকট্রিক্যাল সার্ভে, ইনডিউস পোলারাইজেশন, আর আজকাল আরো নতুন নতুন সিজমিক সার্ভে, এইগুলো এত ডেটা কালেক্ট হচ্ছে। এই সমস্ত ডেটাকে অ্যাসিমিলেট করা, ইন্টিগ্রেট করা, এবং তার মধ্যে থেকে একটা প্যাটার্ন বা একটা রিলেশনশিপ বার করা, তার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভীষণ কাজে দেবে। স্যার, এখন আমরা একটা টার্ম দেখতে পাই যে ক্রিটিক্যাল মিনারেলস। এই ক্রিটিক্যাল মিনারেলসটা কারা, আমরা যদি নর্মাল দর্শকদের জন্য একটু জানতে চাই। ক্রিটিক্যাল কথাটা তো ইংরেজি শব্দ, মানে বোঝাই যাচ্ছে একটা ক্রিটিক্যাল মানে সাংঘাতিক। তো কিছু একটা চাপে পড়ে লোকে ওগুলোর পেছনে ছুটছে, পরিষ্কার। এবং তাহলে সে অনেক বড় গল্প। প্রত্যেকটা দেশের না একটা লিস্ট আছে ক্রিটিক্যাল মিনারেলের। এই লিস্টটা কিভাবে তারা তৈরি করেছে, দুটো খুব সিম্পল জিনিস। একটা হচ্ছে যে ওই মিনারেলটা তার দেশে নেই, দুই ওই মিনারেলটা স্ট্র্যাটেজিক কিন্তু দরকার আছে প্রচন্ড ভাবে, মানে দরকার আছে কিন্তু সাপ্লাই নেই। আর দরকারটা স্ট্র্যাটেজিক, মানে না হলেই নয়, এরকম। সেই জন্য একে আমরা ক্রিটিক্যাল মিনারেল বলি। এবার যদি আমার দেশে, যেমন আমাদের দেশে অ্যালুমিনিয়াম প্রচুর আছে, আমাদের বক্সাইট, সুতরাং অ্যালুমিনিয়াম কিন্তু আমাদের জন্য ক্রিটিক্যাল নয়। কিন্তু আমেরিকার জন্য অ্যালুমিনিয়াম ইজ ক্রিটিক্যাল। আচ্ছা, মানে ক্রিটিক্যাল মিনারেলটা দেশ টু দেশ এটা ভেরি করে। কিন্তু কতগুলো আছে যেগুলো সমস্ত দেশের জন্যই ক্রিটিক্যাল, কারণ ওটা দুর্লভ। আর দুর্লভটাও কোট আনকোট, কারণ তার অনেকগুলো মাত্রা আছে। ফর এক্সাম্পল, কিছু মিনারেল যেগুলোকে নিয়ে লোকজন এখন ভীষণভাবে মাতামাতি করছে, সমস্ত গভর্নমেন্ট ওটা নিয়ে ভীষণভাবে ছোটাছুটি করে বেড়াচ্ছে, সেগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে সারা বিশ্বে যে গ্লোবাল ওয়ার্মিং, এবং তার থেকে যে আমরা ডিসাইড করছি যে আমরা গ্লোবাল টেম্পারেচারটাকে কমাতে চাই, এবং তারপরে ভাবা হচ্ছে কিভাবে গ্লোবাল টেম্পারেচার কমাবো, না ফসিল ফুয়েল ইউজ করা কমাতে হবে। ফসিল ফুয়েল মানে কি, কয়লা এবং অয়েল, কোল অ্যান্ড অয়েল, এই দুটোকে পোড়ানো কমাতে হবে। এগুলো যদি কম পোড়াই তাহলে কম কার্বন ডাইঅক্সাইড বেরোবে, গরম কমবে। তাহলে ওগুলো যদি না কম পোড়াই তাহলে কি হবে, আমার
এনার্জিটা কোত্থেকে আসবে? তো এই ক্রিটিক্যাল মিনারেল মধ্যে একটা বাস্কেট হচ্ছে এই এনার্জি মিনারেলস। এনার্জি মিনারেলস বা ব্যাটারি মিনারেলস বলে, সেগুলো হচ্ছে লিথিয়াম, কোবাল্ট, নিকেল এবং গ্রাফাইট। এই চারটেকে মূলত কেন এগুলো দিয়ে ওই ইলেকট্রিক ব্যাটারিগুলো তৈরি হয়, যেগুলোতে গাড়ি চলে বা আমাদের মোবাইল চলে। এই ব্যাটারিগুলো আদতে এনভায়রনমেন্ট পলিউট করে না। ও কিন্তু কম্বাসশন হচ্ছে কোনো ধরনের ওর, এবং তাতে এনার্জিটা তৈরি হচ্ছে, সেই এনার্জি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে না। দিস ইজ ওয়াই দে আর ক্রিটিক্যাল। আরো অ্যাডভান্স টেকনোলজির জন্য আমাদের আরই গ্রুপ অফ মিনারেলস দরকার, রেয়ার আর্থ। আপনি জানেন খুব ভালো মতন, বিকজ ইউ আর আ কেমিস্ট্রি স্টুডেন্ট। তো সেই রেয়ার আর্থ এই মোবাইলের মধ্যে ইউজ হচ্ছে কিন্তু, ভীষণভাবে। তো রেয়ার আর্থ গুলো যে 17টা রয়েছে, সেগুলো ভীষণভাবে দরকার। সেটা দরকার কেন? অ্যাডভান্স টেকনোলজি এবং মিনিয়েচারাইজেশনের জন্য সবকিছু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। একটা এত বড় ট্রানজিস্টর থাকতো আগে আমাদের বাড়িতে, তাই না? যেখানে আমরা গান শুনতাম। আজকে সেই গান শোনার জন্য এই বস্তুটি যথেষ্ট। এর মধ্যে সব আছে, সবকিছু আছে, কি নেই এটার মধ্যে? তো এই মিনিয়েচারাইজেশনের জন্যই, অর্থাৎ ওই পার্মানেন্ট ম্যাগনেট গুলো তৈরি করার জন্য এই আরই গুলো দরকার। সো দে আর অলসো পার্ট অফ ক্রিটিক্যাল মিনারেল গ্রুপ। এবং সমস্ত দেশের মতো ভারতবর্ষ এই ক্রিটিক্যাল মিনারেলের পেছনে ভীষণভাবে উঠে পড়ে লেগেছে। আর তার জন্য 2024 সালে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন এটার স্থাপনা করা হয়েছে। একটা আলাদা সংস্থা নয়, এটা একটা স্কিম বলা যেতে পারে, একটা মিশন, যেটা মূলত ড্রাইভ করছে মিনিস্ট্রি অফ মাইন্স। মিনিস্ট্রি অফ মাইন্স এর আন্ডারে যে সংস্থাগুলো রয়েছে তারাও এর সাথে জড়িত। ওই ক্রিটিক্যাল মিনারেল মিশন চাইছে যে ভারতবর্ষে ক্রিটিক্যাল মিনারেলের পুরো ভ্যালু চেনটা এস্টাবলিশড হোক। অর্থাৎ মানে এক্সপ্লোরেশন থেকে শুরু করে প্রোডাক্ট জেনারেশন অবধি আমরা ভ্যালু চেন বলতে বলি এরকম ভাবে যে আপস্ট্রিম, মিডস্ট্রিম, ডাউনস্ট্রিম। তো আপস্ট্রিম মানে হচ্ছে এক্সপ্লোরেশন এবং মাইনিং, মিডস্ট্রিম হচ্ছে প্রসেসিং অ্যান্ড রিফাইনিং, আর ডাউনস্ট্রিম মানে হচ্ছে প্রোডাকশন অফ ম্যাগনেটস। ম্যাগনেটস অথবা প্রোডাকশন অফ ব্যাটারিজ, হোয়াট এভার ইট ইজ। যেমন আমি কোবাল্ট, নিকেল, লিথিয়াম মাইন করব, এক্সপ্লোরেশন করব, মাইন করব, এটা হচ্ছে আপস্ট্রিম। মিডস্ট্রিম হচ্ছে আমি সেটাকে আলাদা, মেটালটাকে আলাদা করে ফেলবো যাতে মেটালটা দিয়ে প্রোডাক্ট তৈরি করা যায়। প্রোডাক্টটা হচ্ছে ডাউনস্ট্রিম। তো এই পুরো ভ্যালু চেনটা এস্টাবলিশ করাটাই হচ্ছে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের উদ্দেশ্য। এবং তার জন্য মোটামুটি 30,000 কোটি টাকার একটা লগ্নি চারদিক থেকে, গভর্নমেন্ট, প্রাইভেট এবং ছোট ছোট বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ সব নেওয়া হচ্ছে। 7,000 কোটি টাকা ফর রেয়ার আর্থ ম্যাগনেট স্কিম গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে। 1500 কোটি টাকার আরবান মাইনিং ই ওয়েস্ট রিসাইক্লিং স্কিম অ্যানাউন্স করেছে। এই ধরনের অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর তাছাড়াও বিভিন্ন মানে দেশের সাথে গাঁটছড়া বাঁধা হচ্ছে। যেমন ভেরি রিসেন্টলি কোয়াড, যেটা জাপান, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া, আর চায়না নয়, চায়না ইজ নট পার্ট অফ দিস, সম্ভবত আমেরিকা ইজ পার্ট অফ দিস। তো এটা চায়না যা হচ্ছে সবকিছু চায়নাকে বাদ দিয়ে হচ্ছে, মনোপলিটাকে ভাঙার জন্য, একদম চায়নার হেগেমনি ভাঙার জন্য। এবং ওটার কারণও সেই ওই জিওপলিটিক্যাল, কারণ চায়না কাউকে কিছু কোনোভাবে মানে রেয়ার আর্থ মিনারেল যদি দিতে অস্বীকার করে, তাহলে তাদের যে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিগুলো সেগুলো মার খাচ্ছে। আর চায়না কি করেছে, ওরা বহুদিন ধরে এই টেকনোলজিগুলো ডেভেলপ করেছে, এই ভ্যালু চেনগুলো ডেভেলপ করেছে। তো স্যার আমি জানতে চাইবো যে জম্মু অ্যান্ড কাশ্মীরে কয়েক বছর আগে আমরা নিউজে পড়েছিলাম যে 5.9 মিলিয়ন টনস অফ লিথিয়াম রিজার্ভ আবিষ্কার হয়েছিল। তো এটা স্যার মানে ইনিশিয়েশনটা কিভাবে হয়েছিল, একটা যে বড় রিজার্ভ আবিষ্কার? প্রথমে একটা জিনিস বলি, 5.9 মিলিয়ন টনস অফ লিথিয়াম নয়, 5.9 মিলিয়ন টনস অফ লিথিয়াম ওর। কারণ 5.9 মিলিয়ন টনস অফ লিথিয়াম যদি হতো তাহলে যুদ্ধ লেগে যেত ওইটাকে সবাই নেবার জন্য।
ওই ওর থেকে কিন্তু অত লিথিয়াম বেরোবে না, ওখানে যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে 550 ppm অ্যাভারেজ। 550 ppm এবারে মানে 1 মিলিয়ন টনে 550 ppm আমি পাবো। এবারে ক্যালকুলেট করে দেখতে হবে যে কতটা লিথিয়াম হলো, সেটা অঙ্কের ব্যাপার, ছেড়ে দাও। কিন্তু এটা প্রথম জিএসআই রিপোর্ট করেছিল লেট 90s একটা কাজ করা হয়েছিল ওখানটায়, তাতে আমরা খুঁজে পেয়েছিলাম। খুঁজে তারপরে সেটা ন্যাচারালি সেই মুহূর্তে লিথিয়াম খুঁজে পাওয়াটা স্ট্র্যাটেজিক ছিল না, সেই জন্য ওটা পড়েছিল। আর জিএসআই কি করে 2020 অর্থাৎ স্টার্ট অফ দিস ডিকেড, তখন থেকে ক্রিটিক্যাল মিনারেলের উপর নজর দেওয়া শুরু করে, এবং সেই সূত্রেই আবার ওইখানে যেখানে যেখানে আমরা ইন্ডিকেশন পেয়েছিলাম লিথিয়ামের, তার উপরে আবার খোঁজাখুঁজি শুরু করা হয়, এবং এই সালাল হামিনার যে প্রজেক্টটা সেটা নেওয়া হয়, সেইভাবে নিয়ে এই লিথিয়ামের তখন নেক্সট স্টেজ এক্সপ্লোরেশন না, বিভিন্ন স্টেজ থাকে। প্রথমে সামান্য খুঁজে বার করা যে সত্যি এটা নিয়ে কাজ করা যায় কিনা, এটার ইকোনমিক ভায়াবিলিটি আছে কিনা, মানে আমরা আগে এগোবো কিনা। আমরা প্রথমে সারফেসটা ভালো করে বুঝে নিই, বুঝে নিয়ে তারপর যেটা দরকার সেটা হচ্ছে ওর ডেপথ পেনিট্রেশন কতটা নিচে অবধি থাকবে সেটা দেখা। তো এই ক্ষেত্রে ওই যে এর ফার্দার এক্সপ্লোরেশন যেগুলোকে আমরা আমাদের জার্গন যেগুলো ইউজ করি, G4 G3 G2, হ্যাঁ, এগুলো এক এক করে ধাপে ধাপে উপরে ওঠে। G1 স্টেজটা হচ্ছে মাইন্ড ডেভেলপমেন্ট, সেটা আমরা করি না, আমরা G4 G3 G2 এই অবধি করি। তো ওই স্টেজ অবধি এখন নিয়ে যাওয়া হয়েছে এই প্রজেক্টটাকে, এবং এটার একটা কাশ্মীরের লিথিয়ামের একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে এটা কিন্তু সারফিশিয়াল ডিপোজিট, এটা কোনো ডিপ সিটেড ডিপোজিট নয়। অর্থাৎ আপনাদের যদি আইডিয়া থাকে যে বক্সাইট কিভাবে তৈরি হয়, কোনো একটা পাথর আছে, সেই পাথরটা হাজার হাজার বছর ধরে ওয়েদারিং হয়ে, মানে বাংলায় পচে গিয়ে আর হ্যাঁ, ওয়েদারিং হয়ে তার মধ্যে বক্সাইটটা তৈরি হয়। আচ্ছা, কতগুলো, সিন্স ইউ আর আ কেমিস্ট, কিছু এলিমেন্ট লিচ করে বেরিয়ে চলে যায় যারা মোবাইল, আর যেগুলো ইমোবাইল সেগুলো থেকে যায়। বক্সাইটের ক্ষেত্রে ঠিক এক জিনিস হয়, কিছু বেরিয়ে চলে গিয়ে অ্যালুমিনাটা থেকে যায় ওখানটায়, ফলে কনসেন্ট্রেট হয়ে গেল, রিলেটিভলি কনসেন্ট্রেশন অ্যালুমিনার বেড়ে গেল, তখন এটা ওর হিসেবে গণ্য করছি। আসল যে পেরেন্ট রকটা সেটাকে কিন্তু ওর হিসেবে গণ্য করা যায় না। এবার রিলেটিভ এনরিচমেন্ট হলো বলে বক্সাইট বিকামস আর অ্যালুমিনা। এবারে আমরা যে ওখানে যেটা পাচ্ছি, কাশ্মীরে যেটা পাচ্ছি, সেটাও ঠিক একই জিনিস। ওখানে একটা পাথরের উপরে এই ধরনের বক্সাইট ডেভেলপ করেছে, অ্যান্ড দিস বক্সাইট কন্টেইনস ক্লে মিনারেলস, যার মধ্যে লিথিয়াম আছে। ওকে, সেই লিথিয়াম এক্সট্রাক্টেবল। আমরা বেনিফিশিয়ারির কারেন্ট স্ট্যাটাসটা কি, মানে এখন কি আমরা ওখান থেকে ইয়েতে চলে এসেছে? না, ওটা এখন G2 লেভেল, মানে জিএসআই যে লাস্ট লেভেল অবধি যে এক্সপ্লোরেশনটা করে সেটা করেছে। এইটাকে এইবারে আবার রিফাইনিং এর প্রসেস ওগুলোকে ল্যাবরেটরিতে দেখে নেওয়া হয়েছে যে ওখান থেকে লিথিয়াম এক্সট্রাক্ট করা যায়, কিন্তু কমার্শিয়াল এক্সট্রাকশনটা এখনো স্টার্ট হয়নি। না, কমার্শিয়াল এক্সট্রাকশন করবে অন্য লোকে, মাইনিং তো জিএসআই করে না। ওগুলো মিনিস্ট্রি অফ মাইন্স এর অকশন প্রসেসের মাধ্যমে কেউ ওটাকে, ওই জায়গাটাকে নেবে, লিজ নেবে, নিয়ে মাইনিং করবে। ওকে, পয়েন্ট হচ্ছে যে সেই মাইনিং করতে গেলে তারা সবসময় ইকোনমিক্যাল আসপেক্টটাকে দেখবে। কেউ, নোবডি উইল ডু আ লস মেকিং মাইন না। যদিও লিথিয়াম স্ট্র্যাটেজিক, তবুও যদি দেখা যায় যে আমি ইম্পোর্ট করে কম পয়সায় পাচ্ছি, তাহলে ওখানে কেউ ওটা করবে না। তো ওই আসপেক্ট দেখেই ওটা কোনোদিন মাইনিং হবে কি হবে না। কিন্তু এই মুহূর্তে যেটা জানা আছে সেটা হচ্ছে যে ওখানে 5.9 মিলিয়ন টন ইনিশিয়ালি, এখন হয়তো আরো কাজকর্ম করে হয়তো একটু বেড়ে গেছে, আমার যতদূর ধারণা সেটা 6 মিলিয়ন টনের উপরে এখন। আর ওর অ্যাভারেজ গ্রেড হচ্ছে 550 ppm। তো সুতরাং
লিথিয়াম ওখানে আছে, অ্যান্ড দ্যাট লিথিয়াম ইজ এক্সট্রাক্টেবল, এই অবধি জানা আছে। নাও সামবডি হ্যাজ টু ইনভেস্ট মানি, কাউকে ওখানে পয়সা লাগাতে হবে। তারা তখনই পয়সাটা লাগাবে যখন দেখবে যে এটা প্রফিটেবল। এখন ব্যাপারটা ইকোনমিক্স, অঙ্কের গল্প হয়ে গেছে। ফিজিবিলিটিটা কোনো ইস্যু নয়। স্যার আমি জানতে চাই যে এই এক্সাক্ট ফিগারটা যে 5.9 মিলিয়ন টনস, এটাতে আমরা কিভাবে অ্যারাইভ করি, মানে এই নাম্বারটা কিভাবে আসে? এই নাম্বারটা আসে, আমরা ড্রিলিং করি। হ্যাঁ, এবারে ড্রিল যখন করা হয় তখন কি হয়, আমরা ড্রিল কোর হ্যাঁ, কালেক্ট করি। হ্যাঁ, ঠিক আছে, কোরিং দুরকম ভাবে করা যায়। আমি উইদাউট কোরিং মানে উইদাউট কালেকশন অফ ড্রিল কোরও করতে পারি, হ্যাঁ, অথবা ড্রিল কোরটাকে বের করে নিয়ে আসবো সেইভাবেও করতে পারি। তা আমরা যেটা করি, আমরা ড্রিল কোর নিয়ে আসি। ধরুন আমি একটা 120 মিটারের ড্রিল করলাম, তো 120 মিটারের ড্রিল কোর আমার কাছে আসবে। তারপর আমি সেই ড্রিল কোরগুলোকে পুরো স্টাডি করি, ওর মধ্যে থেকে আইডেন্টিফাই করি যে কোথায় যে ওর মিনারেলটা, যার মধ্যে মেটালটা আছে, সেটা কোথায় আছে, মানে কতটা ডিপে, কতটা কনসেন্ট্রেশনে আছে, একদম একদম পুরো ইঞ্চি বাই ইঞ্চি তার লগিং করা হয়। তার লগিং করা হয় যে এতটা বাজে পাথর, এইটা ইন্টারেস্টিং, এটা মডারেটলি ইন্টারেস্টিং, এটা। তারপরে সেই এই জায়গাগুলো সমস্ত স্যাম্পলিং করা হয়, স্যাম্পলিং করে হোমোজেনাইজ পাউডারিং করে কেমিক্যাল ল্যাবে দেওয়া হয়। কেমিক্যাল ল্যাব তখন তার অ্যাসে ভ্যালুটা বার করে যে ওই পোর্শনটার মধ্যে কতটা লিথিয়াম বা যাই হোক, মানে যে মেটালটাই আমি খুঁজছি সেটা কতটা আছে। তারপরে তার থেকে ক্যালকুলেশন করা হয়। মানে এইভাবে কি হলো, আমি যদি 10টা বোরহোল করি, তাহলে 10টা বোরহোলের মধ্যে কোন জোনগুলো আমার প্রমিসিং জোন, আমি সেটা পেয়ে গেলাম। অর্থাৎ আমি যদি বোরহোলটা আমার যদি 100 মিটারের হয়, 100 মিটারের মধ্যে আমি আইডেন্টিফাই করলাম বিভিন্ন 3-4টে জোন আছে, ধরো 10 ইঞ্চি করে, এরকম ভাবে টোটাল আমি জোনটা পেয়ে গেলাম, থিকনেস অফ দ্য জোন পেয়ে গেলাম। বাকি বোরহোল গুলো যেগুলো আছে তার মধ্যেও পেলাম। তারপরে আমি সেগুলোকে ইন্টারপোলেট করলাম, ইন্টারপোলেট করে আমি আমার ওর বডিটার জিওমেট্রিটাকে তৈরি করলাম। এই ওর বডির জিওমেট্রি হয়ে গেল, তাহলে আমার ভলিউম ক্যালকুলেশন হয়ে গেল, এবং তার মধ্যে আমি অ্যাসেটা জানি যে এই ভলিউমটার মধ্যে এত পার্সেন্টেজ অফ ওর আছে। তারপরে ক্যালকুলেশন, তার থেকে 5 মিলিয়ন টন 9। তো এইগুলো মানে একদম স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে। এগুলো একটা সময় সব হাতে কলমে অঙ্ক কষে করা হতো। এখন অল দিস ডেটা আর ফেড ইনটু সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যারও করে। আমরা আবার কি করি, আমরা এখন দুরকমই করি, মানে ম্যানুয়ালি করি, সফটওয়্যারে করি, এবং করে দেখিনি যে আমাদের এগুলো ঠিকঠাক আছে কিনা। তো স্যার আমরা গোল্ড নিয়ে সবাই খুব ইন্টারেস্টেড। হ্যাঁ নিশ্চয়ই, গোল্ড নিয়ে কে ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, তো আমরা ইন্ডিয়াতে জানি যে অলমোস্ট কয়েক টন মাত্র প্রডিউস হয়, যেখানে চায়না 300 টনের উপর প্রডিউস করে। তো আমাদের কি স্যার গোল্ড কি নেই, নাকি আমরা এখন গোল্ড খুঁজে পাইনি? দুটো প্রশ্ন, দুটোরই উত্তর হ্যাঁ এবং না, দুটোই। গোল্ড, ইন্ডিয়াতে গোল্ড মাইনিং তো বহু পুরনো গোল্ড মাইনিং, কোলার গোল্ড ফিল্ড, 100 বছরের ওপরে পুরনো মাইন ওটা। তো ওটা বন্ধ হয়ে গেছে আবার সেই এক কারণে। কোলারে কিন্তু আমরা উই হ্যাভ গন আপ টু 3.2 কিলোমিটার্স। ড্রিল না, মাইনিং। ওকে, মাইনিং। কোলার গোল্ড ফিল্ডে আমি নিজে নেমেছি, 1 কিলোমিটার অব্দি নিজে নেমেছি। এই সাংঘাতিক অভিজ্ঞতা। জানি না আপনাদের কেউ কোনো মাইনে, আন্ডারগ্রাউন্ড মাইনে ঢুকেছেন কিনা। তো যাই হোক, তো কোলার সোনার দাম আজকে প্রচুর হয়েছে বটে, কিন্তু এখনো মানে ইট ইজ নট ইকোনমিক্যালি ফিজিবল টু গো অ্যাট এ ডেপথ অফ 4 কিলোমিটার। তা সেখান থেকে সোনা বের করে নিয়ে আসবে, যে খরচা আমার হবে তাতেও পোষাবে না। যার জন্য কোলার বন্ধ হয়ে গেছিল, এই জন্যই মাইনিংটা। যে গ্রেড পাওয়া যাচ্ছিল সেই গ্রেডে সেই সময় ইকোনমিক্যালি মাইনটা সাস্টেন করা যাচ্ছিল না। কোলারের মতো আর ডিপোজিট আমরা খুঁজে পাইনি এখনো পর্যন্ত। কোলার থেকে বোধহয় 800 টনের উপরে সোনা বেরিয়েছে। এই মুহূর্তে হাট্টি গোল্ড মাইন্স আছে কর্ণাটকা, যেখান থেকে ম্যাক্সিমাম সোনার উৎপাদন হয়। প্রায় মোর দেন 90% সোনা যেটা ইন্ডিয়াতে প্রোডাকশন হচ্ছে সেটা ওই হাট্টি বা কর্ণাটকা থেকে হচ্ছে। আর বাকিটা
অ্যাজ বাই প্রোডাক্ট ফ্রম আদার মাইন্স, কপার মাইন থেকে আসে, কপারের সাথে গোল্ডের অ্যাফিনিটি আছে ও থাকে, হ্যাঁ, কিন্তু বড় মাইন আরো যেটা কোলারের স্কেলের কোনো মাইন এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সম্ভাবনা নেই এটা আমি বলবো না, সম্ভাবনা প্রচুর আছে। ওই যে বললাম সারফিশিয়াল যেগুলো অবভিয়াস সেগুলো সব খুঁজে পাওয়া হয়ে গেছে, এখন যা আছে সব ডিপ সিটেড নেই এই কথাটা বলতে পারি না। তাহলে কি করতে হবে? প্রচুর খাটাখাটনি করতে হবে, প্রচুর ডেটা আরো জোগাড় করতে হবে, ভীষণভাবে জিওফিজিক্যাল ডেটা জোগাড় করতে হবে। মানে আমি মাটির উপর দেখছি সয়েল, কাল্টিভেটেড ল্যান্ড, তার নিচে কি আছে এটা বলতে গেলে আমাকে জিওফিজিক্যাল স্টাডি ছাড়া কোনো উপায় নেই, কারণ একমাত্র জিওফিজিক্সই নন ইনভেসিভ কিছু স্টাডি করতে পারে। নন ইনভেসিভ মানে আমি ওপরে যন্ত্র লাগিয়ে নিচে কি আছে তার সম্বন্ধে একটা প্রামাণ্য আইডিয়া করতে পারবো, এবং তারপরে এগোতে হবে। চায়নার জিওলজি ফেভারেবল এই মুহূর্তে। চায়না কেন, কানাডা, অস্ট্রেলিয়া অনেক জায়গাতেই গোল্ড প্রোডাকশন অনেক বেশি ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়া তো এই মুহূর্তে প্রায়লি কাছাকাছি 2 টনস মানে এরকম হবে। আর নতুন মাইন খুলেছে জোনাগিরি ভেরি রিসেন্টলি, এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রাইভেট মাইন গোল্ড, এটা একদম রিসেন্টলি খুলেছে। এটাও জিএসআই এর ফাইন্ড, এটাও জিএসআই এর ফাইন্ড। তারপর সেটা লিজ দিয়ে দেওয়া হয়েছিল, অনেক বছর বাদে এটা চালু হলো, এই ভেরি রিসেন্টলি চালু হয়েছে। তো জোনাগিরি মাইন থেকে প্রোডাকশন বাড়লে আরেকটু প্রোডাকশনটা বাড়বে ইন্ডিয়াতে। আর জিএসআই কিন্তু প্রচুর প্রজেক্ট নিচ্ছে গোল্ড নিয়ে, কারণ গোল্ড অ্যাজ এভরিবডি নোজ ওটাও একটা, যদিও এটা ক্রিটিক্যাল মিনারেলের লিস্টে পড়ে না, কিন্তু গোল্ড তো বোঝাই যাচ্ছে ইকোনমি ইম্পোর্ট করতে হয় যেহেতু ভীষণ ইন্ডিয়া প্রবাবলি হয়তো সব থেকে বড় ইম্পোর্টার, কারণ আমরা তো সোনাটাকে একটা অন্য চোখে দেখি। অন্তত গত 5 বছরে জিএসআই কিছু না হলেও 150 প্রজেক্ট গোল্ডের করেছে, এবং তার মধ্যে থেকে জিএসআই কিন্তু বেশ কিছু প্রজেক্টে সাফল্য লাভ করেছে, এবং সেগুলো ইয়েতেও দেওয়া হয়েছে, মানে অকশনিং এর জন্য দেওয়া হয়েছে, এবং কিছু অকশনও হয়েছে। তো আগামী দিনে আরো কিছু মাইন খুলবে বলে আমার মনে হয়। আর প্লাস মিনিস্টার অফ মাইন্স থেকে নতুন আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এক্সপ্লোরেশন লাইসেন্স গোল্ডের জন্য। মানে প্রাইভেট কোম্পানিকেও বলা হচ্ছে যে তোমরা এক্সপ্লোরেশন করো। তো প্রাইভেট কোম্পানি তো অনেক বেশি অটোনমি থাকে, মেবি দে উইল বি এবল টু পুট মোর মানি, অ্যান্ড সুতরাং একেবারে যে সম্ভাবনা নেই সেটা বলবো না, ভালোই সম্ভাবনা আছে গোল্ডের। স্যার আমরা এখন একটা টার্ম শুনতে পাই যে ডিপ সি মাইনিং বলে, যে সাগরের তলায় এরকম কালো কালো পাথরের মতো একটা পলিমেটালিক নডিউলস বলে যেগুলোকে, তো সেইগুলো কি আমাদের ক্রিটিক্যাল মিনারেলসের চাহিদা মেটাতে পারে? ওগুলোকে কি এনাফ থাকে? পলিমেটালিক নডিউলস মূলত ফেরোম্যাঙ্গানিজ, হ্যাঁ, কিন্তু তার সাথে ওর মধ্যেও কোবাল্ট, নিকেল পাওয়া যায়, ম্যাঙ্গানিজ এগুলো তো আছে, কোবাল্ট নিকেল পাওয়া যায়। তো কোবাল্ট নিকেল এক্ষুনি আমরা যেটা আলোচনা করলাম যে পার্ট অফ ক্রিটিক্যাল মিনারেলস। এইবার কথাটা হচ্ছে যে ওগুলোকে আমরা ওখান থেকে তুলে আনতে পারবো কি পারবো না। দুটো অর্গানাইজেশন এই ব্যাপারে কাজ করছে ভারতে, একটা হচ্ছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, আর একটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই আন্দামান সিতে মোটামুটি ভালোই কাজ করেছে, এবং সেখানে আমরা যথেষ্ট পলিমেটালিক নডিউলসের ডিপোজিট আবিষ্কার করেছি, এবং সেটা না ও মানে ব্লক বানিয়ে অকশন করার জন্য দেওয়াও হয়েছে। অর্থাৎ এর আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এক্সপ্লোরেশনের দিক দিয়ে ইন্ডিয়াতে যথেষ্ট এগিয়ে গেছে। কোথায় পলিমেটালিক নডিউল আছে, কোথায় পাওয়া যাবে আগামী দিনে, এগুলো সম্বন্ধে ভালো তথ্য আছে আমাদের কাছে। কিন্তু এক্সপ্লয়টেশন মানে পলিমেটালিক নডিউলটাকে ওই সমুদ্র তল থেকে নিয়ে আসা এবং তারপরে তার থেকে মেটালটাকে এক্সট্রাক্ট করা, এই দুটো জায়গাতেই কিন্তু চ্যালেঞ্জ ইজ স্টিল দেয়ার। মানে প্রথমত একটা বিরাট প্রশ্ন রয়েছে এনভায়রনমেন্ট নিয়ে।
হ্যাঁ মানে আমরা যখন জমির ওপরে একটা খনন কার্য করছি, সেটা আন্ডারগ্রাউন্ড মাইন হোক বা ওপেন কাস্ট মাইন হোক, তার কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে এনভায়রনমেন্টের উপর সে সম্বন্ধে প্রত্যেকের একটা পরিষ্কার ধারণা আছে। জঙ্গল কাটা পড়ে যাবে, ধুলো উঠবে, ডাস্ট অ্যালার্জি হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছু সবারই জানা আছে ব্যাপারটা সম্বন্ধে। কিন্তু জলের তলায় মাইনিং করলে কি হবে, এটা পুরোটাই স্পেকুলেটিভ এখনো পর্যন্ত। আজ পর্যন্ত কেউ করেনি এখনো পর্যন্ত, কিন্তু কোনো ডিপসি মাইনিং হয় না। ওকে, ডিপসি মাইনিং এর একটা এখানে একটা ইন্টারন্যাশনাল রেগুলেশন আছে। আচ্ছা, একটা উনক্লস বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন ফর ল অফ দ্য সিজ। এ প্রায় 150টার বেশি দেশ এটা সাইন করেছে, কিন্তু আমেরিকা এর সাথে নেই। আচ্ছা, ঠিক আছে। তো এই উনক্লসেরই একটা সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি, যারা ঠিক করে যে কোথায় কে এক্সপ্লোরেশন করবে, এক্সপ্লোরেশন কন্ট্রাক্ট ওরা দেয়। তো ইন্ডিয়াও এই কন্ট্রাক্ট নিয়েছে এবং ইন্ডিয়াও এক্সপ্লোরেশন করে। আর এছাড়া যে কোনো কান্ট্রি তাদের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেখানে নিজেরা যা ইচ্ছা করতে পারে। তার মানে ইন্ডিয়া যদি আজকে চায়, ইন্ডিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কিন্তু আমরা মাইনিং করতে পারি, যেটা মানে 200 মাইল পর্যন্ত, 200 নটিক্যাল মাইল, হ্যাঁ, সেটা কিন্তু আমরা করতে পারি। কিন্তু করতে গেলে যে টেকনোলজিটা দরকার, আর যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি করা দরকার, এবং জিনিসটাকে উপরে তুলে নিয়ে এসে তারপরে সেটা প্রসেস করা দরকার, এই সব জায়গাগুলোতে এখনো কোয়েশ্চেন মার্ক আছে। আচ্ছা, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইকোনমিক্যালি ভায়াবল কি এটা প্রথমে দেখতে হবে। আবার সেই ঘুরে ফিরে পয়সার প্রশ্ন, হু উইল ইনভেস্ট মানি, যে আমি যদি বাকি জায়গা থেকে পেয়ে যাই তাহলে আমি ওইখানে অত দূরে ডুব দেবো কেন? আন্দামান সিতে আমাকে ওটা তুলে নামতে গেলে কিছু না হলেও 2000 মিটার নিচে নামতে হবে। বাবা, 2000 মিটার নিচে নেমে আমি একটা তুলে, আচ্ছা নিচে কে নামবে? আমার তার জন্য সাবমার্সিবল একটা জিনিস চাই, তাই তো? সেইটা ডিপ ওশান মিশন, মিনিস্টার অফ আর্থ সায়েন্সেস, তারা এই ব্যাপারটা নিয়ে কাজ করছে, অনেক দূর এগিয়েও গেছে। কস্টলি, অনেক প্রচুর, ভীষণ কস্টলি। তারা অনেক দূর এগিয়ে গেছে। দে হ্যাভ অলরেডি মানে টেস্টেড দ্য সাবমার্সিবল। ওটার নাম হচ্ছে সমুদ্রযান। 5000 ফিটের নিচে ওটা, 5000 ফিট কেন, ওদের ভুল বললাম, ওটা প্রায় 6000 মিটারের মতন মানে ডেপথে ওটা টেস্ট করা হয়েছে। এবারে টু মেক ইট কমার্শিয়াল আরো অনেক কাজ করা বাকি। হ্যাঁ, এবং এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি কিন্তু কাউকে মাইনিং এর কোনো রাইট দেয়নি। যেমন বললাম, বাইরে কি হবে পরের কথা, আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে আমরা যদি টেকনোলজি ডেভেলপ করতে পারি এবং আমরা যদি দেখতে পারি যে ইকোনমিক্যালি এটা ভায়াবল, তাহলে বাকি থেকে যায় শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সেটা দেখতে হবে। অর্থাৎ আমি তো এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ফিশিংও করি, সেটা কিন্তু একটা বিরাট একটা ব্যাপার। ফিশিং, সিবেট মানে সি ফিশিং, সেটা যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে আমার ফুড সিকিউরিটির উপর একটা ইম্প্যাক্ট আসবে। তো এই সমস্তগুলো দেখতে হবে। এখনো অ্যাজ আই সেড, যে এটা খুব ইয়েতে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে হয়তো এটা হয়তো দরকার পড়তেই পারে ভীষণভাবে। চায়না, জাপান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, এরা প্রত্যেকে ভীষণ সিরিয়াসলি, এবং ইন্ডিয়াও ভীষণ সিরিয়াসলি এই ডিপসি মাইনিং নিয়ে ভাবনা চিন্তা, কারণ ভবিষ্যতে যে কোনো সময় এটার একটা দরকার পড়তে পারে যদি আমরা এই ক্রিটিক্যাল মিনারেলসের শর্টেজের মধ্যে পড়ি। একটা সাপ্লাই শর্টের মধ্যে তো আছেই। আমরা সমস্ত কিছু ম্যাক্সিমামটাই আমরা ইম্পোর্ট করি। আমাদের কাছে গ্রাফাইটের ডিপোজিট যথেষ্ট আছে, ভ্যানাডিয়াম যথেষ্ট আছে, কিন্তু কোবাল্ট, নিকেল এগুলোতে আমরা ভীষণ, লিথিয়াম এগুলো সব আমাদের ইম্পোর্ট করতে হয়। তো স্যার, আমি আরেকটা যেটা দেখছিলাম, প্যাসিফিক ওশানে চায়না আর ইউএস এর মধ্যে ডিপসি মাইনিং নিয়ে কিছু একটা টেনশন চলছে। ওটা থাকবেই, কারণ ওখানে ওই যে ক্ল্যারিয়ন ক্লিপারটন জোন বা সিসি জেড বলে একটা জায়গা আছে, যেটা ওই মেক্সিকোর কাছাকাছি ওখানটায়, প্যাসিফিক জোন, সেইখানটাতে সব থেকে বেশি এক্সপ্লোরেশন হয়েছে এই নডুলস নিয়ে, পিএমএন নিয়ে, এবং সেখানে প্রত্যেকেরই এক্সপ্লোরেশন কন্ট্রাক্ট আছে। ইন্ডিয়ারও আছে ওখানে এক্সপ্লোরেশন কন্ট্রাক্ট। এবং এমন হতেই পারে যে ইন্টারন্যাশনাল মাইনিং ওখান থেকেই শুরু হবে যখন রাইটস দেবে কাউকে। তো সেই জন্য ওইটা নিয়ে খুব হইচই আছে সবার, সবাই ওখানে থেকে তুলতে চায়। মানে দে হ্যাভ ফাউন্ড বিগ
spread of seabed nodules over there. তো স্যার আমার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ইলন মাস্ক স্যার একবার বলেছিলেন যে ফার্স্ট ট্রিলিয়নার হবে যে অ্যাস্টেরয়েড মাইনিং করতে পারবে। তো ইলন মাস্ক তো ট্রিলিয়নার হয়ে গেছে, কিন্তু অ্যাস্টেরয়েড মাইনিং আমরা দেখতে পাইনি। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কখনো মনে হয় আপনার অ্যাস্টেরয়েড মাইনিং সম্ভব? অদূর ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না। হ্যাঁ, তবে মানে কল্পনার জাল বিস্তার করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে আমি জানি, আমি যখন জন্মেছি আমরা ভাবিনি কোনোদিন এইরকম একটা জিনিস পকেটে নিয়ে ঘুরে বেড়াবে সবাই। হ্যাঁ, হ্যাঁ, মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় এখন, ঠিক কিনা? এবং কারোর প্রত্যেকের কাছে একটার থেকে বেশি দুটো মোবাইলও থাকে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই মোবাইলটার মধ্যে কিন্তু প্রচুর রেয়ার আর্থ, ক্রিটিক্যাল মিনারেল সমস্ত কিছু আছে। হ্যাঁ, মানে মজার কথা হচ্ছে যে এক টন মোবাইল মানে ফেলে দেওয়া, হ্যাঁ, এন্ড অফ লাইফ হয়ে গেছে। 1 টন মোবাইল থেকে 3 কেজির ওপরে আড়ি আহরণ করা যায়। 50 কেজির ওপরে কপার বের করা যায়, 150 গ্রাম সোনা বের করা যায়। তো এটা একটা আসপেক্ট যেটা কিন্তু লোককে দেখতে হবে। এটাকে আমরা বলি এখন আরবান মাইনিং। আরবান মাইনিং কিন্তু একটা ভীষণ বড় আসপেক্ট এই ক্রিটিক্যাল মিনারেলের জন্য। মানে অলরেডি যেটা ইন সার্কুলেশন সেটাকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, কালেক্ট করে নিয়ে আসতে পারি। অ্যাস্টেরয়েড মাইনিং বা স্পেস মাইনিং এটা একটা কনসেপ্ট ঘোরাঘুরি করছে বাজারে। এবং এই যে মার্স মিশনের কথা ভাবছে ইন্ডিয়া, ভাবছে নাসা, ভাবছে, এগুলোর সবকিছুরই আলটিমেট একটা উদ্দেশ্যটা আছে যে আমরা যদি কখনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে বডিগুলো রয়েছে সেগুলোর মধ্যেও মেটালস আছে কোনো না কোনো। এবং আমরা যেগুলো এই যে ইউনিভার্স, সেই ইউনিভার্সে যত প্ল্যানেটারি বডিজ আছে তার মধ্যে আমরা নানা রকম টেস্ট করে যত আমার যে পিরিয়ডিক টেবিলে যা যা এলিমেন্টস আমি পেয়েছি আমি ধরে নিচ্ছি সেগুলো ওখানেও আছে, পার্ট অফ দ্য সেম ইউনিভার্স। তো সুতরাং সেটাকে যদি আমি পাই, হ্যাঁ, ঠিক যেরকম ভাবে আমরা অ্যান্টার্কটিকা, আর্কটিকে গিয়ে টেস্টিং করে চলেছি, এক্সপ্লোরেশন করে চলেছি, কেউ এখনো ওখান থেকে কিছু করবার কথা ভাবছে না, হ্যাঁ, কিন্তু সবাই জেনে বসে থাকছে যে কি আছে। তো সেই প্রচেষ্টা কিন্তু এক্সট্রা টেরিস্ট্রিয়াল নিয়ে চলছে এখন। এই যে আনম্যান্ড কিছু মিশন হচ্ছে যেখান থেকে জাস্ট স্যাম্পলটুকু কালেক্ট করে নিয়ে কোনোভাবে আসছে, এবং তারপর সেই স্যাম্পল অ্যানালাইজ করে দেখা হচ্ছে যে এটা কি আছে না আছে। সো ওয়াই অনলি অ্যাস্টেরয়েড? এমন হতেই পারে যে মঙ্গল গ্রহে গিয়েও আমি কোনোদিন খনি করব, কিন্তু কবে করব সেটা আপনার আমার জীবদ্দশায় হয়তো হবে না। কিন্তু হবে না এটাও বলা যায় না, বলা যায় না। কিন্তু লো হ্যাঙ্গিং ফ্রুট বলে না, সেই লো হ্যাঙ্গিং ফ্রুট কিন্তু আরবান মাইনিং এখন। কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার যে সহজে যে মাইনিংগুলো আমি এতদিন করে এসেছি সেটা করতে পারছি না। যেমন কোলার ফর এক্সাম্পল, তো কোলার তো বন্ধ হয়ে গেছে, কোলারকে আবার চালু করা একটা আনথিঙ্কেবল ব্যাপার। তাহলে কোলারের যে ডাম্প পড়ে রয়েছে ওখানটা, মাইনিং ডাম্প, এমনও তো হতে পারে। তখন কি হতো? তখন সোনা আহরণ করা হতো, মানে প্রফিটেবল বলা হতো যদি 2 থেকে 3 গ্রাম পার টন সোনা থাকতো তবে। আজকের দিনে সেই পার্সেন্টেজটা হয়ে গেছে 0.5 গ্রাম থাকলেও এটা ইকোনমিক্যাল। আচ্ছা, এবার আমি 50 বছর আগে ফিরে যাই। 50 বছর আগে যদি আমি দেখি যে 0.5 গ্রাম সোনা আছে, আমি সেটাকে আনইকোনমিক্যাল বলে ওকে আমি ফেলে দিয়েছি, কিন্তু আমি সেটার থেকে সোনাটা বার করি। তাহলে সেটা ওখানে ওভারবার্ডেন হয়ে পড়ে রয়েছে। সেই দ্যাট ওভারবার্ডেন, তার থেকে কি আমি সোনাটা এখন বের করে নিতে পারি? কারণ ওটা তো এখন ইকোনমিক্যাল। তো এই ভাবনা চিন্তাটা চলছে এখন। বিভিন্ন মাইনের যে ওভারবার্ডেন বা টেইলিং যেগুলো পড়ে থাকে, সেখান থেকে যদি আমি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল মেটেরিয়ালগুলোকে যদি বার করে নিতে পারি। তারপরে যেমন ধরুন এই যে আমাদের যত পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে কয়লা পোড়ানো হয়, তাপবিদ্যুৎ প্রকল্পগুলো, এখানে কয়লার মধ্যেও কিন্তু রেয়ার আর্থ এলিমেন্টস আছে। এবং আবার সেই কয়লা পুড়িয়ে যে ছাইটা তৈরি হচ্ছে, ফ্লাই অ্যাশ, সেই ফ্লাই অ্যাশের মধ্যে
আরির কনসেন্ট্রেশনটা বেড়ে যায় রিলেটিভলি, বলো Okay. অর্ধেকটা বেরিয়ে চলে গেল না, কার্বনটা বেরিয়ে চলে গেল, ভোলাটাইলস গুলো সব বেরিয়ে চলে গেল, যেটা পড়ে রইলো ছাই, তার মধ্যে কনসেন্ট্রেশনটা, তো ওখান থেকে আরি এক্সট্রাকশনের চেষ্টা করা হচ্ছে। তো তারপরে এই ই ওয়েস্ট তো মানে এর তো কোনো সীমা পরিসীমা নেই। আর ভারতবর্ষের মতো দেশ যেখানে 1.4 বিলিয়ন হচ্ছে জনসংখ্যা এবং 70% লোকের কাছে মোবাইল থাকে, প্রত্যেক বছরে কিছু না হলেও মানে 0.5 বিলিয়ন মোবাইল ডিসকার্ডেড হয়। এই যে হিউমঙ্গাস, এটা যদি আমরা অর্গানাইজড ওয়েতে এর থেকে এক্সট্রাকশন করতে পারি তাহলে কিন্তু অনেক নিডটা অনেকটাই কমে যাবে। এবং এই যে কষ্ট করে বা নানা রকম কাণ্ড কারখানা করে একটা ডিপোজিট খুঁজে বের করা, তারপর সেটাকে মাইনিং করা, তার থেকে সহজ পন্থায় হাতের সামনেই আছে, শুধু we need to have the proper technology to extract the materials back. তো এর জন্য আছে, এটাও নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে, এটা নিয়ে সরকারের পলিসি আছে, অ্যাটেরো, লোহাম, আরো কিছু কোম্পানি আছে যারা এই কাণ্ড কারখানাগুলো করছে। আর তবে এ ব্যাপারে ভীষণ এগিয়ে গেছে ইউরোপে কিন্তু মানে সারা বিশ্ব ধরলে only 1% of the e-wastes are getting recycled for critical minerals, কিন্তু ইউরোপে it is about 20%, ওরা অনেক এগিয়ে গেছে। 20% of my demand যদি এর থেকে ফুলফিলড হয়ে যায় তাহলে তো অনেকটা হয়ে গেল, এক্স্যাক্টলি অনেকটা হয়ে গেল। সুতরাং এই মুহূর্তে অ্যাস্টেরয়েড মাইনিং অনেক কল্পনার জগতেই থাক, কিন্তু এটা কিন্তু এক্ষুনি সত্য, এটা প্রুভেন, ইট ইজ পসিবল। আর এটার পেছনে যদি এটা শুধু এটার প্রবলেম কোথায়, এটা আনঅর্গানাইজড, অ্যাবসলিউটলি আনঅর্গানাইজড। মানে আমাদের যে কাবাড়িওয়ালা বাড়ি থেকে খবরের কাগজ নিয়ে যায়, লোহা লক্কর গুলো নিয়ে চলে যায়, এই ওদেরই মতো লোক এই মোবাইল নিয়ে যাচ্ছে, কোথায় যে যাচ্ছে কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে সরকার একটা পলিসি করেছে, সরকারের পলিসি হয়েছে, সরকার সেইখানে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, ইপিআর যেটা বলে, সেটাকে মানে নিয়ম বানিয়েছে প্রায়, যেখানে যে কোম্পানি মোবাইল তৈরি করছে তার দায়িত্ব থাকবে পুরনো মোবাইল ফেরত নিয়ে আসা এবং সেটাকে রিসাইক্লিং করা। কিন্তু স্যার কোনো সাধারণ মানুষ যদি চায় যে আমার মোবাইলটা আমি রিসাইকেলে দিতে চাই, যেখানে তাহলে সে কি করতে পারে? সে করতে পারে এই মুহূর্তে আছে একটা, তো বলতেই পারি ক্যাশিফাই বলে একটা সংস্থা আছে, সেখানে আপনি নিয়ে চলে যেতে পারেন মোবাইল, কিন্তু এটা নিয়ে সেইভাবে অ্যাওয়ারনেস নেই, এটা অনেক বেশি ডিসঅর্গানাইজড সেক্টর। রোজ সকালবেলা এখান দিয়ে হেঁটে যায় একটা লোক, পুরনো মোবাইল চাই, পুরনো হারমোনিয়াম চাই, পুরনো টিভি চাই, কেন চাই? এই জন্যে এর মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু কিছু মেটালস রয়েছে, এখনো পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে এগুলোকে ভেঙে চুরে এর মধ্যে যে সার্কিটের মধ্যে যে গোল্ড, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, সিলভার থাকে সেটা বের করবার জন্য মোবাইলগুলো কেড়ে নেয়। কিন্তু এর চিপগুলোর মধ্যে বা ম্যাগনেটগুলোর মধ্যে, ছোট ছোট পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে যে আরিটা আছে সেটা এখনো সেভাবে এক্সট্রাকশন কিছু হচ্ছে না। এটার জন্য পরিষ্কার অর্গানাইজ সেক্টর করতে হবে, করলেই এই জিনিসটার থেকে আমরা অনেক কিছু করে নিতে পারবো আগামী দিনে। এবং হোপফুলি ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের এটা একটা উদ্দেশ্য বটে, 2030-এর মধ্যে আমরা আমাদের দেশ এ ব্যাপারে অনেকটাই মানে শক্ত জায়গায় পৌঁছে যাবে বলে মনে হয়। আচ্ছা, তো স্যার আমার ছোট্ট একটা কোশ্চেন, যে আপনি ভবিষ্যৎ জেনারেশনের জিওলজিস্টদের জন্য যদি কোনো মেসেজ দিতে চান, যারা এরপর এই ফিল্ডে আসতে চায়? জিওলজি, আমরা যখন জিওলজি শুরু করেছিলাম আমরা জানতাম পাথর তুলতে হবে, ভাঙতে হবে, অ্যানালাইজ করতে হবে, পাথর চিনতে হবে, ম্যাপ তৈরি করতে হবে, এইটুকুই আমরা জানতাম। এখনকার যারা জিওলজিস্ট বা আগামী দিনের জিওলজিস্টদের ব্যাপ্তিটা অনেক বড় হয়ে গেছে, এখন না ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে পুরো ব্যাপারটা। এখন ইট ইজ ক্লাসিক্যাল জিওলজি তো জানতেই হয়, সবাইকেই ক্লাসিক্যাল সাবজেক্ট এর এটা মূল মন্ত্রগুলো সবাইকেই জানতে হবে, কিন্তু এখন মানে শুধু জিওলজি জানলে চলবে না, জিওলজির সাথে নতুন দিনের যে প্রজন্মের যে টেকনোলজিগুলো, সেই টেকনোলজিগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে ভীষণভাবে, তা না হলে পিছিয়ে পড়বে। আর প্রচুর চ্যালেঞ্জেস আছে এখন, এই যে আমরা আলোচনা করলাম তাতে দেখা গেল যে অনেক কিছু করবার জায়গা রয়েছে, অনেক স্কোপ আছে, রিসার্চের ভীষণ ভীষণ স্কোপ আছে। হ্যাঁ, মানে আমরা জানি বক্সাইটের মধ্যে থেকে আমরা অ্যালুমিনিয়াম আহরণ করি, কিন্তু
তার সাথে ওখানে গেলিয়াম বলে একটা পদার্থ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। গ্যালিয়াম এবার গেলিয়ামটা নিয়ে আগে মাথা ঘামাতো না, এখন সবাই মাথা ঘামাচ্ছে, কারণ গেলিয়াম ক্রিটিক্যাল মিনারেল। ক্রিটিক্যাল। এবারে কি হচ্ছে, বক্সাইটের থেকে অ্যালুমিনিয়াম বার করে নিলাম, তারপরে যে বেয়ার্স লিকুইডটা পড়ে রইলো তার মধ্যে গেলিয়ামটা চলে গেল। এবার আমি ভাবছি গেলিয়ামটা ওখান থেকে বার করব, কারেক্ট। কিন্তু যদি আমি এইরকম একটা ওয়ার্কফ্লো তৈরি করতে পারি যে অ্যালুমিনিয়ামের সাথে সাথে গেলিয়ামটা বেরিয়ে গেল, তো এটা একটা রিসার্চের জায়গা। তো এই ধরনের প্রচুর এই ধরনের রিসার্চের জায়গা, যেটা কিন্তু ক্লাসিক্যাল জিওলজিক্যাল রিসার্চ নয়, রাদার ইটস আ কন্টিনিউয়াম। সেই জায়গাগুলো কিন্তু আগামী প্রজন্মের জন্য ভীষণ ভীষণ মানে উল্লেখযোগ্য, এবং প্রত্যেককে সেইভাবে ভাবনা চিন্তাটা করতে হবে যে কমপ্লিট ভ্যালু চেন, এই ভ্যালু চেনে নিজেকে ফিট করাতে হবে কোথাও নিজের ইচ্ছে অনুযায়ী। যদি আমি আপস্ট্রিমে কাজ করতে চাই, আমি আপস্ট্রিমে কাজ করব। যদি আমি মিডস্ট্রিমে কাজ করতে চাই, মানে অর্থাৎ জিও মেটালার্জি এক্সট্রাক্ট করে করব আমি, সেটা সম্বন্ধেও আমাকে জানতে পারি। আমার জিওলজিক্যাল নলেজ থাকবে, আমি জানবো যে কোন মেটালটা কোন মিনারেলের ল্যাটিসে আছে না কিসে আছে, কেমন করে আছে, এটা আমি যদি জানি, এই জিওকেমিস্ট্রিটা যদি ঠিক মতন জানি, তাহলে ওইটাকে এক্সট্রাক্ট করার সময় আমি ভালোভাবে ইনপুট দিতে পারবো। তো প্রচুর প্রচুর স্কোপ, মানে কোনো রকম অভাব নেই স্কোপের। কিন্তু অ্যাজ আই সেড যে এটা ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে এখন, সুতরাং চিন্তা ভাবনাটা আমাদের পাল্টাতে হবে। আমি এখন একটা জিওলজিস্ট শুড নট থিঙ্ক যে আমি শুধু ফিল্ডে যাব, ডেটা কালেক্ট করব, ম্যাপ তৈরি করব, ড্রিল করব, স্যাম্পল করব। আরও এগিয়ে ভাবতে হবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এই ধরনের যে নতুন টেকনোলজি, এটা একটা এলাকা যেখানে কিন্তু বিরাট স্কোপ রয়েছে। এখনো আমাদের তো কোনো জিও সায়েন্সের ফাউন্ডেশন মডেল কিছু নেই, এখনো নেই। যে মডেলগুলো আমরা ইউজ করি, চ্যাট জিপিটি বলি বা ক্লড বলি, সেগুলো জেনেরিক মডেল সব, স্পেসিফাইড। তো এটা একটা জায়গা, এখানে কাজ করতে পারে। এর জন্য ডোমেন নলেজ দরকার, ভীষণভাবে। ডোমেন নলেজ ছাড়া হবে না। আলটিমেটলি ডেটা উইদাউট কনটেক্সট ইজ নাথিং। তো এই কনটেক্সটটা প্রোভাইড করবে তো জিও সায়েন্টিস্টরা, এক্স্যাক্টলি স্যার, তাই না? তো প্রচুর সুযোগ আছে, মানে চ্যালেঞ্জটা যারা নিতে চাইবে তারা কিন্তু এর মধ্যে ঝাঁপ দিতে পারে। আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ আজকে আমার সেই পডকাস্টে এত সুন্দর এত ইনফরমেশন দেওয়ার জন্য জিওলজি এবং জিএসআই এর ব্যাপারে। ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, এবং আপনারা কমেন্টে জানান যে আপনারা এরপর আর কাকে দেখতে চান। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।